একটা কথা বলো, তোমার একটা আগের করা টুইট যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটার একটু প্রেক্ষাপটটা বলি। যে এর আগে তোমরা একটা গান করেছিলে 5 বছর আগে, এবং সেই গানটি নিয়ে দিলীপ ঘোষ, যিনি এখন ক্যাবিনেট মিনিস্টারদের মধ্যে রয়েছেন, 100 বার। তিনি একটি মন্তব্য করেছিলেন যে শিল্পীরা নাচ করুন, গান করুন, কিন্তু রাজনীতি করতে এলে বা বেশি বাড়াবাড়ি করতে এলে রোগড়ে দেব। এবং সেই জায়গা তার সঙ্গে থেকে উনি লাইন একটা বলেছিলেন, সেটার সঙ্গে আরেকটি লাইন বলেছিলেন, সেটা হচ্ছে যে সবাই জানেন আমি কিরকম ভালো রগড়াই, উনি বলেছিলেন। এবং তারপরে আমরা দেখি যে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে 5 বছর আগে, তখন তোমার একটি বার্তা যে আজ বিশ্ব রগরানি দিবস হিসেবে উদযাপন করা যেতে পারে, সেইটা বারবার করে ঘুরে ঘুরে আসে এবং বলা হয় যে এরকম বার্তা কেন তুমি দিলে। এবং এটার সাথে তো একটা ভায়োলেন্সের সেন্স আছে, হিংসার একটা সেন্স আছে। তোমার থেকে এরকম বার্তা কি করে এলো, এই ব্যাপারটা যদি তুমি বলো যে আসলে তোমার ভাবনাটা কি ছিল। এটাই ভাবনা ছিল যে মানে আমি ওনার কথায় এতটা অপমানিত হয়েছিলাম যে আমি কল্পনা করতে পারি না একজন রাজনীতিবিদ তিনি কথাটা এই ভাষাটা বলতে পারেন। তো যারা আজকে বলছেন যাদের এই সব শব্দ প্রয়োগ নিয়ে অসুবিধে হচ্ছে, আমি তাদেরকে বলি দলমত নির্বিশেষে তারা তখন গিয়ে বলেননি কেন দিলীপ বাবুকে যে আপনি এই ভাষাটা প্রয়োগ করলেন কেন। তখন সব দল থেকে সেটা সমালোচনা হয়েছিল, এমনকি ওনার সতীর্থরাও কিছু কিছু লোক তারা বলেছিলেন যে এই ভাষাটা প্রয়োগ করা উচিত হয়নি। কিন্তু আজকে যারা এটা নিয়ে আওয়াজ করছেন তারা দিলীপবাবুর কথাটা জানেনই না। দিলীপবাবু যে প্রথমেই এই ভাষাটি প্রয়োগ করেছিলেন এটা জানেনই না। তারা ওইটাকে এই আগের ওই 2021-এ করা আমার ইয়েটা বক্তব্যটা, আমাদেরই একজন বন্ধুবান্ধব মানুষ তিনি ওটাকে কোট করে একটা জিনিস লিখেছেন এবং সেখান থেকে তুলে নিয়ে ওটাকে কল টু ভায়োলেন্স হিসেবে ধরা হচ্ছে। আমি টুইটটা করেছিলাম পিওরলি হচ্ছে যে মানুষটা তার দম্ভ থেকে এরকম একটা ভাষা প্রয়োগ করতে পারে তিনি পরাজিত হয়েছিলেন মানুষের রায়, সেই আনন্দে আমি ওটা লিখেছিলাম। এবং সেটা যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল সেদিনকেই যে আজকে তাহলে বিশ্ব রগড়ানি দিবস পালিত হোক। হ্যাঁ, আপনি বলেছিলেন না যে আপনাদের রগড়ে দেবেন, দেখলেন কি হলো। দিস ওয়াজ দ্য সেন্স, ঠিক আছে। বা সেটাকে আজকে এভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, বাট সেটা না, আমি যদি এখন সেটা নিয়ে ভাবতে বসি তাহলে যেটা হবে যে মানে সমাজ মাধ্যমে যে কোনো ইন্টারপ্রিটেশন নিয়ে তাহলে আমাকে সেটা নিয়ে ভাবতে থাকতে হয়। মানে সমাজ মাধ্যম এটাই করে, সমাজ মাধ্যমে যারা থাকেন তারাও এটাই করেন, তারা জাস্ট তার প্রত্যেকে রেলিভেন্ট থাকতে চান। তাই জন্য এটা নিয়ে এখন প্রচুর চর্চা। আমি তো ভাবি যে মানে মানে এই ক্ষেত্রে বলবো, এই ক্ষেত্রে নতুন সরকার এসে যদি একটুখানি যেটা দরকার পশ্চিমবাংলার সত্যি সত্যি সেটা হচ্ছে যে কর্মসংস্থান, সেটা যদি করেন তাতে যদি মানুষ একটুখানি মানুষের যাতে সোশ্যাল মিডিয়া থাকার, কনস্ট্যান্টলি থাকার এবং মতামত দেওয়ার, এবং সেগুলো অযাচিত মতামত এবং আনইনফর্মড মতামত অধিকাংশটাই, মানে তার পিছনে খুব ইনফরমেশনের ব্যাকআপ নেই আর কি, এইটা দেওয়া যদি একটু কমে তাহলে খুব খুশি হব। তুমি বিজেপি সরকারের বিরোধিতা করেছো, কিন্তু সরকার এসেছে, এই মুহূর্তে তুমি কি বলতে চাও তাদেরকে? তাদের থেকে প্রত্যাশাটা কি? তুমি একজন বিরোধী হিসেবেই তার মানে থাকছো এবং এই রাজ্যেই থাকছো, তোমার তাদের প্রতি বার্তা বা প্রত্যাশা দুটোই কি? এবং দিলীপ ঘোষের সাথে দেখা হলেই বা কি বলবে? দিলীপবাবুর সঙ্গে আমার দেখা হয়েছে, একটি ইনফ্যাক্ট তোমাদের চ্যানেলেরই বোধহয় একটি অনুষ্ঠানে দেখা হয়েছে। ইনফ্যাক্ট দিলীপবাবুর রাজনৈতিক ক্যারিয়ারটাকে আমি খুব শ্রদ্ধা করি, কেননা একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে বাম এবং ডান এরা খুব শক্ত করে একটা আদর্শকে নিয়ে চলেন। এবার আমার হয়তো ডানের আদর্শটা আমার পছন্দ না, সেটা অন্য কথা, আমি তার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তারা যে একটা আদর্শকে ভিত্তি করে লড়াইটা লড়েন এটা তো অনস্বীকার্য, ঠিক আছে। তো আমার দিলীপবাবুকে ব্যক্তিগতভাবে ওনাকে রাজনীতিবিদ হিসেবে আমার ভীষণ ভালো লাগে, মানে যথেষ্ট ভালো লাগে বলবো আর কি, ঠিক আছে। এগেন তার মতাদর্শ সমর্থন করি না, কিন্তু অ্যাজ এ পলিটিশিয়ান, ঠিক আছে। এবার আমি বলি যে ধরো তুমি যে প্রশ্নটা করলে যে যারা ক্ষমতায় এসেছে, যে দল পশ্চিমবাংলার মসনদে বসলো সেই দলের মতাদর্শের সঙ্গে আমার মিল ছিল না, মিল হবে না, মিল নেই। আবারও বলছি যে এটাই তো গণতন্ত্র, মানুষ চেয়েছে তাই এসেছে। আমি তাদের মতাদর্শের বিরোধিতা করব, খুব সহজ কথা, ঠিক আছে। তারা যদি
বিরুদ্ধ মতকে শ্বাসরোধ করতে চান সেটার প্রতিবাদ করব, তারা যদি মানুষের ভাবনা অন্যভাবে রাঙিয়ে দিতে চান সেটার প্রতিবাদ যখন মনে হবে করব, তারা যদি কে কী খাবে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে চান সেটা নিয়ে প্রতিবাদ করব, তারা যদি কোথাও জোর করেন কাউকে কিছু করতে বা কাউকে কিছু না করতে ফোর্স করেন সেটার প্রতিবাদ করব। অ্যাট দ্য সেম টাইম তারা যদি পশ্চিমবাংলার যেগুলো দরকার তারা যদি সেক্ষেত্রে যদি সত্যি সত্যি সেইগুলো করতে পারেন, যেরকম পশ্চিমবাংলায় শিল্প আসা দরকার, পশ্চিমবাংলায় কর্মসংস্থান দরকার, পশ্চিমবাংলায় দেখুন সবাই ভাতার রাজনীতি বলে, সোশ্যাল ওয়েলফেয়ার ভাতা প্রয়োজন, হ্যাঁ ভাতার সব জায়গায় ভারতবর্ষের সব জায়গায় ভাতার রাজনীতি চলছে, বাট তার পাশাপাশি শিল্পায়ন প্রয়োজন, তার পাশাপাশি সব থেকে বড় কথা হচ্ছে কর্মক্ষেত্রগুলো, সেটা শুধু আমাদের কর্মক্ষেত্র না, সেইগুলো ক্লিন হওয়া দরকার। সেখানে প্রতিদিনের দাদাগিরি, একটা বাড়ি বানাতে গেলাম পেরেক মারলেও আমাকে পাড়ার 4টে দাদাকে 4বার টাকা দিতাম, এইগুলো যদি তারা ক্লিন করতে পারেন তাহলে আমি তাদের সেই কাজগুলোর প্রশংসা করব নিঃসন্দেহে। হ্যাঁ, তো আমি একজন নাগরিক হিসেবে আমার অধিকার আছে কোনো আদর্শ বা কোনো মতের বিরোধিতা করার, কারোর কোনো কাজের বিরোধিতা করার, সেই বিরোধিতা থাকবে। আবার একজন নাগরিক হিসেবে আমার বিরুদ্ধ মতের কেউ যদি কোনো ভালো কাজ করে আমার রাজ্যের জন্য, সেটার জন্য তাকে আমি প্রশংসা করব। এবং সর্বোপরি আমি আবারও বলতে চাচ্ছি, যেহেতু সিনেমা জগতের লোক, এই জায়গাটাতে তারা যদি আরও বিনিয়োগ আনতে পারে, তারা যদি এই যে বটল নেকগুলো এগুলোকে যদি খুলতে পারেন এবং কোনোভাবেই যাতে এই গিল্ড থাকুক, কিন্তু এই যে একটা অদ্ভুত নিয়ম যে শুধু একটাই গিল্ডের লোক, একটাই ফেডারেশন লোক এখানে কাজ করতে পারবে, বা যেগুলো কমপ্লিটলি অসাংবিধানিক, এই অসাংবিধানিক সংস্কৃতিটা তারা যদি পরিষ্কার করতে পারেন এবং রাজনীতি মুক্ত করতে পারেন। হ্যাঁ, রাজনৈতিক মতাদর্শ আলাদা আলাদা হবে, সবাই একসঙ্গে কাজ করবে। আমরা তো করতাম ভাস্বতী, মানে আমি বলছি মানে করেছি তো আমরা, মানে কত সময় করেছি, এখনও করেছি। আমি 2022-এ রুদ্রর সাথে শ্যুট করেছি, 2023-এ ওকে নিয়ে 23-24-এ আবার হাওয়াদল শ্যুট করেছি, এই সময়তেও। আগে মানে আমি বলছি যে তাপস পাল এবং বিপ্লব চট্টোপাধ্যায় একসঙ্গে কাজ করেছেন হেসে খেলে। তো এইখানে যে কেউ কিছু বললেই কিছু একটা সমস্যা ইত্যাদি, এটা থেকে বেরোতেই হবে আমাদের। এবং মানে আরেকটু বলছি যে এই মানে ফেডারেশন শেষের দিকে না আরও একটা ট্রিকি খেলা খেলতো, সেটা হচ্ছে যে না আমরা রাজনীতি নিয়ে কিছু বলছি না, রাজনৈতিক মত তুমি যা খুশি পোষণ করো, তুমি যা খুশি বলতে পারো, হ্যাঁ ফেডারেশনের যে নিয়মাবলী আছে তার বিরুদ্ধে বললে তোমাকে আমি ব্যান করব, মানে তোমাকে আমি নন কোঅপারেশন করবো। তো আগে ছিল রাজনীতি বা রাজনৈতিক বিরোধিতা করলে তুমি ব্যান্ড হবে, তারপরে ওটা চেঞ্জ হয়ে হচ্ছে না রাজনৈতিক বিরোধিতা করো, তোমার বাড়িতে করো, সোশ্যাল মিডিয়ায় করো, সমস্যা নেই, ফেডারেশনের নিয়মাবলী নিয়ে কথা বললে অসুবিধা হবে। এই পুরো জিনিসটাই একটা মুক্ত, মানে সকলের অধিকার রেখে, সকলের সমান অধিকার রেখে সমস্ত স্টেক হোল্ডারকে, সেই স্টেক হোল্ডার টেকনিশিয়ান হোক, সেই স্টেক হোল্ডার মানে অভিনেতা অভিনেত্রী হোক, সেই স্টেক হোল্ডার পরিচালকরা হন, সেই স্টেক হোল্ডার প্রযোজকরা হন, প্রত্যেকের স্টেকের কথা মাথায় রেখে যেভাবে একটা মুক্তাঙ্গনে যেভাবে কাজ হয় সেভাবে যদি কাজ তারা এনশিওর করতে পারেন, আমি এই প্রত্যাশা করব সেটা যেই দায়িত্ব নিন এই আমাদের জগতের, তার কাছে আমি অলরেডি রুদ্রকে বলেছি এই জিনিসটা যে প্লিজ, আরে আমি সব জানি, তারা দেখছি, আমাকে বললো যে প্লিজ দেখিস, হ্যাঁ এইটা যদি তারা এনশিওর করতে পারেন তাহলে সেটারও আমি একইভাবে মানে সমস্বরে প্রশংসা করব। ঠিক। আর একটাই রাজনৈতিক প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির মধ্যে কি সমস্যা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু এইবার নির্বাচনে এই যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, একদম দলটাকে মানুষ সরিয়ে দিতে চাইলো, সেইটার কারণটা কি বলে তোমার মনে হয়? দেখো আমি ছোট করে বলি, আমি তো এটা আবারও বলছি রাজনৈতিক সাক্ষাৎকার নয় এটা, এবং রাজনৈতিক বিশ্লেষক আমি বাড়িতে, মানে সর্বসমক্ষে রাজনৈতিক বিশ্লেষক হয়তো এখনো হয়ে উঠতে পারেনি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অনেক কথা উঠছে, আমি নিজে SIR এর সমালোচক, একটু আগে বললাম ইত্যাদি, হ্যানা ত্যানা সমস্ত কিছু, সেই সবকটা কারণ যদি আমি ধরে নিই, সবকটা কারণ ভ্যালিড, সবকটা দিয়ে ধরুন এই সরকারকে সরানো হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে এই কারণগুলো দিয়ে 50% ম্যান্ডেটটা হতো, এই যে ম্যান্ডেটটা হয়েছে তার 50% ধরো সম্ভব হতো, বাকি 50%টা কিন্তু মানুষের রায়, হ্যাঁ, এবং তার সেই বাকি 50%-এ তাতেও তো ভারতীয় জনতা পার্টি 77 থেকে উঠে গিয়ে
110-এ গিয়ে ঠেকতো, সেটা কি করে হতো তাহলে? তার মানে মানুষের সত্যি সত্যি মানুষের মনে রাগ ছিল, হ্যাঁ, মানুষের মনে এই কনস্ট্যান্ট দাদাগিরি, কনস্ট্যান্ট ইন্টারফেয়ারেন্স, কনস্ট্যান্ট ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, মানুষকে কাজ না করতে দেওয়া, হ্যাঁ, সারাক্ষণ কারো না কারো পারমিশন লাগবে, দুর্নীতি, হ্যাঁ, তোলাবাজি, এগুলো নিয়ে মানে এভাবে যেভাবে ছেয়ে গেছিলো, সেগুলোর বিরুদ্ধে নিশ্চয়ই মানুষের মধ্যে রাগ ছিল। তো আমি এই 50% জায়গাটাতেই বা যেতে দেওয়া হলো কেন? আর যদি যেতে দেওয়া হলো, তাহলে সেটার আঁচ পেলেন না কেন তৃণমূল কংগ্রেসের কর্তৃপক্ষ বা যারা যাদের সঙ্গে যারা কাজ করছে? এইটা আমার বিস্ময়ের জায়গা, যে তারা আঁচটা পেলেন না কেন। এবং নিঃসন্দেহে যদি বা আমি ধরেও নিই যে কিছু শতাংশ আছে ইলেকশন মেশিনারি যাকে বলা হয়, বাকিটা কিন্তু মানুষের রায়, এবং সেটা মানতে হবে কোথাও একটা।